This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ এট 2 আর শুরুতেই একটা চমকে দেওয়ার মতো ছবি আপনাদের জন্য অপেক্ষা করছে। ছবিটা আমি শুরুতেই দেখাতে চাইবো, বিগ ওয়ালে বড় করে দেখাচ্ছি। মহারাষ্ট্র বিধানসভার সামনে থেকে এই ছবি দেখছেন, যেখানে ডেপুটি স্পিকার, বিধানসভা ডেপুটি স্পিকার এবং তার সঙ্গে আরো 3 বিধায়ক যারা চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন, বিধানসভার চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নিচে জাল রাখা ছিল, সেই জালে আটকে গিয়েছেন, তারপর জাল বেয়ে এখন ওঠার চেষ্টা। এর মধ্যে অজিত পাওয়ার গোষ্ঠীর এক বিধায়ক রয়েছেন, ডেপুটি স্পিকারের সঙ্গে ঝাঁপ দিয়েছেন 3 বিধায়ক। কিন্তু কেন, আমি আরো জানবো। আমার সঙ্গে কথা বলবে আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, মানে এই ঘটনার কারণ কি? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে মূলত আদিবাসী বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তাদের বক্তব্য যে ভাঙ্গারা বলে একটি সম্প্রদায় রয়েছে যারা মূলত শেপার্ড কমিউনিটি হিসেবে পশ্চিম মহারাষ্ট্র এবং মারাঠা ওয়ার্ড উপত্যকায় যাদের পরিচয়, তারা এসটি ক্যাটাগরিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক সেই দাবি তারা দীর্ঘদিন জানাচ্ছিলেন। সামনে যেহেতু নির্বাচন আসছে, এবারে অজিত পাওয়ার ফ্র্যাকশন তারাও কিন্তু সরকারের উপরে এই বিষয়টি নিয়ে তারা চাপ সৃষ্টি করছিলেন এবং বলছিলেন যে যত দ্রুত সম্ভব এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে নির্বাচনে প্রভাব পড়বে। এবং ঠিক তখনই মহারাষ্ট্র অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং আরো 2জন আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা হঠাৎ করেই 3rd ফ্লোর থেকে তারা নিচে ঝাঁপ মারেন। সেখানকার সেফটি নেটে তারা আটকে যান এবং সেখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পরে তারা সেখানে এই মুহূর্তে ধর্নায় বসে গিয়েছেন এবং যে কথা বলা হচ্ছে যে যদি তাদের কিছু ঘটতো তার জন্য সরকার দায়ী থাকতো। প্রায় বেনজির একটি বিক্ষোভ দেখাবার ধরন, তার কারণ এক্স্যাক্টলি এটা তো তাদের প্রাণ হানির আশঙ্কা ছিল। এরকম উপায় কেন প্রতিবাদের, বিক্ষোভের? কেন তারা এই উপায় বেছে নিয়েছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু কোনো জনপ্রতিনিধি এই ধরনের কোনো পদ্ধতিতে বিক্ষোভ দেখাচ্ছেন এই ছবি কিন্তু আমরা ভারতীয় রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। অনেক সময় আবেগপ্রবণ হয়, অনেক দলের সমর্থক তারা গায়ে আগুন লোক পর্যন্ত লাগিয়ে নিয়েছেন, কিন্তু জনপ্রতিনিধি মন্ত্রণালয়ের উপর থেকে ঝাঁপ দিচ্ছেন এই ঘটনা দেখা যায়নি। ফলত পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে কিনা, কারণ এটা আত্মহত্যার চেষ্টার সামিল, ফলত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেদিকেও কিন্তু এই মুহূর্তে নজর থাকছে। জ্যোতির্ময়, ধন্যবাদ। ছবিটা সত্যি মারাত্মক। 4 জন বিধায়ক যারা ঝাঁপ দিলেন, নিচে জাল ছিল কিন্তু এই জালটা ছিঁড়েও যেতে পারতো। 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ জালের ওপর পড়লে 4 তলা থেকে যে কোনো সময় মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণহানির আশঙ্কা তো ভয়াবহ রকমের ছিল। তা সত্ত্বেও এরা বিক্ষোভ দেখাতে এরকম পথ অবলম্বন করলেন, যা অভাবনীয়, যা বেনজির রাজনীতির মানচিত্রে। তবে তাদের উদ্ধার করা গিয়েছে, পুলিশ উদ্ধার করেছে, এটাই আশার কথা। এই ভয়ঙ্কর ছবির সঙ্গে সঙ্গে এবার আমাদের রাজ্যের দিকে নজর দিই। রাজ্যেও কর্মবিরতি কি উঠে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, জুনিয়র ডক্টররা নিজেরা যখন বারবার ইঙ্গিত দিচ্ছেন, সিনিয়র ডক্টররা যখন বলছেন কর্মবিরতির পথ সবসময় সমাধানের রাস্তা খুলে দেয় না, ঠিক সেই সময় তৃণমূলের মুখর নেতা কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন। কুণাল ঘোষ পোস্টে কি লিখছেন? এখন সিনিয়র ডক্টররা জুনিয়র ডক্টরদের বারণ করছেন কর্মবিরতিতে যেতে, কারণ এই পুজোর মরশুমে দেশ বিদেশের টিকিট কাটা রয়েছে তাদের, তারা বেড়াতে যাবেন এবং তাদের কাজগুলো করতে হবে জুনিয়র ডাক্তারদের। এটাই কি বলতে চাইলেন? আর তাই জুনিয়র ডক্টররা যদি কর্মবিরতিতে থাকেন, সিনিয়র ডক্টররা বেড়াতে যেতে পারবেন না, এটাই কি বোঝাতে চাইলেন কুণাল ঘোষ? এ নিয়ে কাটাছেড়া চলবে। তবে এখন যা খবর পাচ্ছি তাতে এসএসকেএম থেকে জুনিয়র ডক্টরদের একটি মিছিল যা ধর্মতলার দিকে এগোচ্ছে এবং সেখানে গিয়ে একটি কর্মসূচির ঘোষণা হবে। মানে আগামী দিনে কি রূপরেখা হবে, কর্মবিরতি চলবে নাকি অন্য কোনো ফর্মে আন্দোলন দেখা যাবে, আমি আরো সবিস্তারে জানবো। এই মিছিল একটু পরে শুরু হওয়ার কথা, দুটোতেই শুরু হওয়ার কথা। সৌরভ, পিউদি, দেখো, গোটা ঘটনাক্রম ঘিরে জুনিয়র চিকিৎসকেরা কৌশলী অবস্থান নিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গতকাল থেকে তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আমরা খবর করছি যে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে সিনিয়র চিকিৎসকেরা মত দিচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের আন্দোলনের ধরন বদলাতে পারে। দীর্ঘ 10 ঘন্টা জিবি এবং দীর্ঘ 10 ঘন্টা জিবির পর এখনও এক্সিকিউটিভ বডির মিটিং চলছে এবং সেখানে তারা এসএসকেএম থেকে মিছিল করবেন।
কিন্তু তারা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে সিনিয়র চিকিৎসকেরা, তাদের মধ্যেও একাংশের মত হচ্ছে, সংখ্যাগরিষ্ঠের মত হচ্ছে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার, কর্মবিরতি থেকে সরে আসা প্রয়োজন। এই যখন একটা নির্যাস, তখন তারা যে পথটা নিয়েছেন যে কিভাবে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করবেন, তারা কিভাবে কর্মবিরতি প্রত্যাহার করবেন কি আমরা সৌরভ আমার জানতে সঙ্গে পারছি। থাকো, আমি আরো ডিটেলে তোমার থেকে জানছি। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, আমরা যতটুকু খবর পাচ্ছি জুনিয়র ডক্টর একটা মিছিল করে এসএসকেএম থেকে ধর্মতলায় যাবেন, মানে যেটা কোট আনকোট ধর্ণাতলা হয়ে গিয়েছে, সেখানেই তারা তাদের আগামী দিনের কর্মসূচির রূপরেখা জানাবেন এবং হয়তো ওখানে একটি মঞ্চ ডাক্তারদের জন্য আবার তৈরি হবে, যেখান থেকে গোটা রাজ্যেই আন্দোলনের পরিচালন শক্তিটা কাজ করবে। আপনি কি বলবেন? দেখুন, ডাক্তারদের যে আন্দোলনের দাবি দাবাগুলির সঙ্গে আমরা বরাবরই সহমত এবং অভয়ার বিচারের সঙ্গে ডাক্তারদের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষও সম্পৃক্ত হয়ে রয়েছে, সারা বাংলার আবেগযুক্ত হয়ে রয়েছে। সেই কারণেই আমরা ডাক্তারদের কিছু কিছু ক্ষেত্রে তাদের আচরণ নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকলেও, সংশয় থাকলেও, তাদের আন্দোলনের দিশা এবং অভিমুখ নিয়ে কোনো প্রশ্ন নেই, দাবি দেওয়ার সঙ্গে আমরা একমত। কিন্তু কখনো কখনো যদি ডাক্তারদের আন্দোলনে কাশ্মীরের আজাদি মাঙ্গা হয়, যে 370 ধারার পর যে কাশ্মীর এখন নির্বাচন চলছে ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য হিসাবে, যেখানে ভারতের জাতীয় পতাকা উঠছে, সেই ডাক্তারদের আন্দোলন থেকে যদি কাশ্মীরের আজাদি মাঙ্গা হয়, আজাদি চাওয়া হয়, তাহলে বুঝতে হবে এর ভেতরে কিছু এমন মানে উপাদান ভেতরে যুক্ত হয়েছে যেগুলি আমাদের নিয়ে ভাবাচ্ছে এবং দেশকেও ভাবাচ্ছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রককেও ভাবাচ্ছে। কিন্তু ডাক্তারদের সঙ্গে আমরা আছি, ততক্ষণ অবধি আছি যতক্ষণ অবধি পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালির আবেগ এই ডাক্তারদের দাবি দাবা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আছে। জগন্নাথ, কুণাল ঘোষ তৃণমূল নেতা একটি পোস্ট করেছেন, তিনি বলছেন জুনিয়র ডক্টরদের এই কর্মবিরতির পক্ষে নন এখন সিনিয়ররাও প্রকাশ্যে সে কথা বলছেন এবং এটা না হওয়ার কারণ দেশ বিদেশের টিকিট কাটা আছে পুজোর মরশুমে, সিনিয়রদের কাজ জুনিয়রদের করতে হবে, কর্মবিরতি চললে সেটা হবে না, তাই সিনিয়ররা এখন বারবার বলছেন যে কর্মবিরতি থেকে সরে যাও। এই প্রসঙ্গে আপনার মত জানতে চাইব। আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারেরাই এক পথ এক মতের দিশায় চলছে। কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে পরিষেবা যেটুকু ব্যাহত হয়েছিল, সিনিয়র ডাক্তারেরা তা অনেকটাই পুষিয়ে দিয়েছে। কিন্তু নিশ্চিতভাবে কলকাতা সহ রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হচ্ছে। জগন্নাথ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? সুপ্রিম কোর্টের পরের ওই নির্দেশের পরে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, প্রতিবাদও চলুক, পরিষেবাও থাকুক। প্রতিবাদ এবং এই নীতির কথা আমরা বারবার বলেছি, কিন্তু কোন পদ্ধতিতে কি পন্থায় তা একদমই। কোথাও একটা ভয়েস ব্রেক করছে, আপনারা অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা, কিন্তু কোন পন্থা, এই রাস্তাটাই তো আমরা জানতে চাইছি। আমি সৌরভের কাছে আরেকবার যাব, এক্স্যাক্টলি কোন পথে এগোতে পারেন, সম্ভাবনা কি কি? পিউদি, দেখো পন্থা যা আছে তার মধ্যে কিন্তু একটা কৌশলী অবস্থান রয়েছে এবং কাপ এবং ঠোঁটের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। কেন বলছি এ কথা? তারা কর্মসূচি কি নিয়েছেন? তারা নিয়েছেন এসএসকেএম থেকে মিছিল করে আসবেন মেট্রো চ্যানেল পর্যন্ত। তার জন্য মেট্রো চ্যানেলে পুলিশের কাছ থেকে তারা প্রশাসনিক অনুমতি চেয়েছেন। মেট্রো চ্যানেলে তারা অবস্থান মঞ্চ করবেন, অবস্থান মঞ্চ থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কি করবেন না সে বিষয়ে ঘোষণা করবেন। কিন্তু একই সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে তারা প্রশাসনকে, রাজ্য প্রশাসনের কাছে সময়সীমা বেঁধে দেবেন এবং সেই সময়সীমার মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে তারা অনশনের কথা ভাবছেন। প্রশ্ন হলো, যদি অনশনেই যদি চলে যান তারা, তাহলে কর্মবিরতি প্রত্যাহার হলো কি হলো না, সেই প্রশ্নটা কি আদৌ আর কোনো তার অস্তিত্ব থাকে? এই কৌশলটা নিয়ে যে তারা সরাসরি বলবেন না কর্মবিরতি প্রত্যাহার, তারা এখান থেকে দাবি দেওয়ার জায়গা রাখবেন এবং তারা চলে যাবেন হচ্ছে পরবর্তী ক্ষেত্রে অনশন আন্দোলনে। ফলে কোথাও কিন্তু মনে করা হচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা কৌশলী অবস্থান নিচ্ছেন এবং কৌশলী অবস্থান শেষ পর্যন্ত সেটা কার্যকর হয় কিনা। কারণ এখানে একটা ফুটনোটে বলে রাখা ভালো, এই প্রথম জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কোনো কর্মসূচি একটা নির্দিষ্ট মেডিকেল কলেজ থেকে হচ্ছে। এর আগে যতগুলো কর্মসূচি হয়েছে, মিছিল পয়েন্ট ছিল হচ্ছে নিউট্রাল পয়েন্ট, কলেজ স্কোয়ার। এই প্রথম এসএসকেএম থেকে মিছিল বেরোচ্ছে, সেখানে সমস্ত মেডিকেল কলেজগুলো আসছে। সেটাই বা কেন? কোথাও কি তাহলে দ্বিমত রয়েছে, বিভাজন রয়েছে তাদের মধ্যে যে এই কর্মসূচি কিভাবে রূপায়ণ হবে সেই বিষয়টা নিয়ে? সেগুলোর জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, কিন্তু নিশ্চিতভাবে এই ঘটনাক্রমগুলো ইঙ্গিতবাহী। পিউদি,
সৌরভ, আমি আবার পরে তোমার থেকে জানবো। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনীতির বিশ্লেষক। মহানন্দাদি, দেখুন, শাসকের সবসময় সুবিধা যে কোনো প্রতিবাদ, সংগঠিত আন্দোলনকে যদি ভেঙে দেওয়া যায়, টুকরো করা যায়। এক্ষুনি আমরা সৌরভের থেকে যে আপডেট পেলাম তাতে দ্বিধা বিভক্ত হচ্ছে। শুধু দ্বিধা কেন, হয়তো আরো অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের কর্মবিরতিতে যাওয়া উচিত কি উচিত নয় এই প্রশ্নেই। তো এটা কি শাসকেরও একটা কৌশল এবং খানিকটা সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারে শাসক? দেখো, রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা রাজনৈতিক আন্দোলন ফেস করতে অভ্যস্ত, তারা জানে সেটা কিভাবে ট্যাকল করতে হয়। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের না একটা গল্প ছিল, হারানের নাচ জামাই, তাতে একটা খুব দামি কথা ছিল যে মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল আর সমুদ্রের সঙ্গে লড়াই করা যায় না। মানুষের সমুদ্রের সঙ্গে লড়াই করাও কিন্তু খুব দুরূহ ব্যাপার, সেটা রাজনৈতিক দলেরা জানে। কাজেই যখনই মানুষের আন্দোলন তৈরি হয়, গণ আন্দোলন, সেটা নিয়ে তারা একটু বিভ্রান্ত হয়। তো একটা কথা বলবো যে এই যে আন্দোলনটা শুরু হয়েছে, এটা মানে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর 25টার বেশি দেশ, 130টার বেশি শহরে এই আন্দোলন হয়েছে। কাজে এটাকে ছোট করে দেখার কোনো যুক্তি নেই। কিন্তু প্রশ্ন অনেকগুলো। প্রথমত, এটা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত, যেখানে পশ্চিমবঙ্গে প্রায় 80% মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। কাজে সেখানে মানুষের স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে। কাজে দীর্ঘদিন ধরে এই আন্দোলন তো চলতে পারে না। কিন্তু তার সঙ্গে কতগুলো ইম্পর্টেন্ট ইস্যু আমি তুলতে চাই। যে আন্দোলন থেমে যাবে, অভয়ার হয়তো কথা আলোচনায় আর আসবে না, কিন্তু থ্রেট কালচার কি বন্ধ হবে? পরীক্ষা না দিয়ে ডাক্তার শিক্ষক তৈরি হওয়া কি বন্ধ হবে? পরিকাঠামো কি উন্নয়ন হবে? লিঙ্গ সাম্যের বার্তা কি স্কুলে স্কুলে, বাড়িতে বাড়িতে প্রচার করা যাবে? বা নারী বিদ্বেষী মনোভাব, যেটা ভীষণভাবে রয়েছে ভারতবর্ষের সব জায়গায়, সেটাকে কি আটকানো যাবে? বা নারীর ওপর অত্যাচারে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে কি? বা ফাস্ট ট্র্যাক কোর্ট, তাদের খুব তৎপরতা আমরা দেখতে পাবো কি? কাজে অনেকগুলো প্রশ্নের সামনে কিন্তু জনগণ রয়েছে, জনগণ প্রশাসককে করতে চায়। এবং 2014-2022-এর মধ্যে 30% ক্রাইম অন উইমেন বেরিয়ে গেছে। কাজেই সেটা এইটা জানতে হবে যে এই উত্তরগুলো আগে দিতে হবে। কাজেই আন্দোলন নিশ্চয়ই চালাতে হবে, তার সঙ্গে মানুষের স্বাস্থ্যের কথাও ভাবতে হবে, কারণ গরিব মানুষগুলো চিকিৎসা পাবে না, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কাজেই আন্দোলন চিকিৎসকরা, জুনিয়র ডক্টররা যে দাবি করছেন তার সঙ্গে সহমত না হয়ে কোনো উপায় নেই। কর্মক্ষেত্রে যদি সুরক্ষাই না থাকে, কাজটা করব কি করে? জুনিয়র ডক্টরদের এই প্রশ্ন ন্যায়সঙ্গত এবং তাকে ঘিরে যে দাবি দেওয়া ন্যায়সঙ্গত। জুনিয়র ডাক্তাররা তো এটাও চাইছেন বাকি সকলের মতো, সমস্ত নাগরিকের মতো দ্রুত বিচার পাক তিলোত্তমা। কিন্তু তবুও পরিষেবা বন্ধ করে কেন? এই প্রশ্নটার উত্তরে দ্বিধা বিভক্ত বা অনেকগুলো ভাগ হচ্ছে ডাক্তারদের আন্দোলনেরই। এর মধ্যে আবার ভেসে উঠছে সন্দীপ ঘোষের নাম। উত্তরবঙ্গ মেডিকেলেও কি কোনো সন্দীপ ঘোষের খোঁজ মিলেছে? এই প্রশ্ন আসছে। তার কারণ উত্তরবঙ্গ মেডিকেলেও একই ধরনের অভিযোগ, ওই থ্রেট কালচার, ওই নম্বর বাড়ানো, নিজের মৌরসি পাট্টা কায়েম করা, বারবার এই সমস্যাগুলো উত্তরবঙ্গ থেকেও আসছে। আর উত্তরবঙ্গ লবি নাকি বিরাট স্ট্রং, এখানেও কলকাতার মেডিকেল কলেজগুলোকে প্রভাবিত করে। আমরা তো সেটা শুনেই আসছি। চলুন আর একটু জেনে নিই। আমার সঙ্গে প্রসেনজিৎ রয়েছে উত্তরবঙ্গ থেকে। প্রসেনজিৎ, দেখো, সুমন ভার্মা পিজিটি সার্জারি, তিনি কি অভিযোগ করেছিলেন? তিনি লিখিত অভিযোগ করেছিলেন। তিনি যখন খাতাপত্র নিয়ে আসছিলেন এই প্রিন্সিপাল অফিসে, তখন তার কাছ থেকে ট্যাবুলেশন শিট কেড়ে নিয়ে সোহম মণ্ডলের নাম্বার বাড়ানো হয়, 50 বেড়ে হয় 80। হায়েস্ট নাম্বার পান সার্জারিতে সোহম, সাদা কালি দিয়ে মুছে। কারা বাড়ালেন? সুমন ভার্মা যে নামগুলো দিলেন তাতে যেমন ডিনের নাম ছিল, সহকারী ডিনের নাম ছিল, আরএমওর নাম ছিল, বেশ কিছু ছাত্রনেতাদের নাম ছিল। পরবর্তীকালে যেটা দেখা যায় যে এই ছাত্রনেতারা যারা, তাদেরকে তো 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। ডিন, সহকারী ডিন, আরএমও, তাদেরকে বিভাগীয় তদন্ত হচ্ছে, তারা পদ থেকে পদত্যাগ করলেন। কিন্তু ওই সুমন ভার্মার অভিযোগের মধ্যেই কিন্তু অধ্যক্ষের নামও ছিল, যে অধ্যক্ষের উপস্থিতিতে, অধ্যক্ষের নির্দেশে এই কাণ্ড ঘটে। কিন্তু মজার বিষয়, এই গত কয়েকদিনে অধ্যক্ষের বিরুদ্ধে
কোনো তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবন দেয়নি, যদিও অন্য ক্ষেত্রগুলোতে তদন্ত হচ্ছে। ফলে অন্যান্য বিভাগের অধ্যাপকরা বলছেন এক যাত্রায় পৃথক ফল কেন? যদি এটা অন্যায় হয়ে থাকে তাহলে সবার বিরুদ্ধে সমান শাস্তি হোক, সবার বিরুদ্ধে তদন্ত হোক। যদি এটা না হয়ে থাকে তাহলে বাকিদের বিরুদ্ধে শাস্তি তুলে নেওয়া হোক। কোন অদৃশ্য জাদুকাঠি বলে, কোন মেঘনাদের হাতের ইশারায় অধ্যক্ষর বিরুদ্ধে এখনও কোনো তদন্ত হচ্ছে না? তাই চাপ বাড়াতে আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে অন্তত এখনও পর্যন্ত যা খবর 17 জন বিভাগীয় প্রধান চিঠিতে সই করেছেন, যে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ করতে হবে, কারণ সামনে আবারও পরীক্ষা। এই অধ্যক্ষ যদি থাকেন আবারও সেই টুকে পাস, পরীক্ষার হলে মোবাইল নিয়ে পাস অথবা নাম্বার বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে। ফলে স্বচ্ছতার প্রশ্নে স্বাস্থ্য ভবনের চাপ বাড়াতে এটাও কিন্তু একটা আন্দোলনের একটা দিশা, যে দিশা কোনো সন্দেহ নেই। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। সত্যি তো আবার নতুন করে উত্তরবঙ্গ ঘিরে উত্তাপ তৈরি হচ্ছে। আচ্ছা দেখুন, এই যে থ্রেড কালচার, মহানন্দা কাঞ্জিলালও বলছিলেন একটু আগেই যে উদাহরণ আমরা আপনাদের সামনে দিয়ে এসেছি, যার এক একটা মুখ রয়েছে, কোথাও অভিক দে, কোথাও বিরূপাক্ষ, কোথাও আশিস পান্ডে ইতিমধ্যে সিবিআই জালে, তা থেকে সন্দীপ ঘোষের বিপদ বাড়লো। এই সমস্ত প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে। আর অন্যদিকে জুনিয়র ডক্টররা যারা কি করবেন এখনো তারা জানাননি সবাইকে, এবং সেটা এখনো আমরা বুঝতে পারছি না যে এই পুজোয় সরকারি হাসপাতালগুলোতে গেলে আমরা পরিপূর্ণ পরিষেবা পাবো কি পাবো না। তবে এর মধ্যেই ভাটপাড়া আবার স্বমহিমায় ফিরে এসেছে, সেখানে আবার বোমা পড়ার খবর। ভাটপাড়ায় বোমাবাজি হয়েছে এবং অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদ, তিনি বাইরে বেরিয়ে এসে বলেছেন তাকে টার্গেট করে বোমা মারা হয়েছে, তার পায়ে নাকি স্প্লিন্টারও লেগেছে। এরপরেই রিয়াকশনও পাওয়া যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকেই আঙুল অর্জুন সিং এর। সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক, তিনি বলছেন এই পুরোটা নাকি অর্জুন সিং নিজেই করেছেন, নিজেই গুলি চালিয়েছেন, তিনি নিজেই এই পুরো কেয়সটা সৃষ্টি করেছেন টেনশন পাওয়ার জন্য। আমি এ নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয়। সুপ্রিয়, বাস্তবটা কি হয়েছে ভাটপাড়ায়? দেখো, এদিন সাত সকালে একেবারে পুজোর আগে ফের এই যে উত্তর 24 পরগনার জগদ্দল উত্তপ্ত হয়ে উঠেছে বোমাবাজি গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে। তা নিয়ে কিন্তু দুপক্ষ, অর্থাৎ একদিকে বিজেপি, অন্যদিকে শাসক দল তৃণমূল, তারা একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। কিন্তু এর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তাদের দিকে যে অভিযোগের আঙুল অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, তিনি তুলছেন, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। এবং তারা যেটা বলছেন যে অর্জুন সিং তিনি নিজে এলাকা দখলের জন্য, আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখন মোতায়েন রয়েছে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের, এবং ঠিক তার বাঁ দিক দিয়েই যে রাস্তাটি চলে গেছে এটাই হচ্ছে 18 নম্বর গলি। তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে এই এলাকার এই 18 নম্বর গলির বেশ কিছু বাড়ি দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছিলেন অর্জুন সিং, আর সেই উদ্দেশ্য নিয়েই এদিন তিনি একেবারে বাড়ি দখল মানে আগ্নেয়াস্ত্র নিয়ে এই এলাকায় এসে ভয় দেখানোর চেষ্টা করেন। এই এলাকার বেশ কিছু বাসিন্দা রয়েছে, সেই বাসিন্দাদের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ি দখল করার চেষ্টা করছেন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোমনাথ শ্যাম বিধায়ক তিনি অভিযোগ করেছেন। কিন্তু আদৌ তার কতটা সত্যতা রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে, কারণ আমরা এই এলাকায় গিয়েছিলাম, এখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে এদিন সকাল থেকে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে, তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছে না। অন্যদিকে অর্জুন সিং তিনি যেটা দাবি করছেন, বোমার স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হয়েছেন। আজ সকালে একেবারে 8:30টার কিছু সময় পরে আচমকাই স্থানীয় কাউন্সিলরের ছেলের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তার বাড়ির সামনে জমায়েত করে এবং তার বাড়ি লক্ষ্য করে, এমনকি তিনি যখন সেই বোমার শব্দ শুনে নেমে আসেন তাকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। গুলি চালাতে চালাতে স্থানীয় বাসিন্দারা যখন তাদেরকে ধাওয়া করে তারা পালিয়ে যায়। এমনকি সেই সময় আরও চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু অর্জুন সিং করছেন যে সেই সময় পুলিশের উপস্থিতি ছিল, পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে, এই অভিযোগও কিন্তু অর্জুন সিং করছে। কিন্তু এর নেপথ্যে আদতে কি রয়েছে? একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দাবি করছেন যে অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি সরে গেছে, সাংগঠনিকভাবে বিজেপি এখানে একেবারেই জায়গা তৈরি করতে পারছে না। অন্যদিকে অর্জুন সিং ঠিক পাল্টা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পারছেন তাদের জমি এখানে নড়বড়ে হয়ে গেছে, সেই কারণে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য তারা এখানে এই ধরনের একেবারেই দখলদারি রাজনীতি যা ভাটপাড়ায় হয়ে থাকে। সুপ্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, এই কৃষ্ণ এবং অর্জুন, কুরুক্ষেত্রের আরেকটা পার্ট তো ভাটপাড়া। চলুন আজকে তাদের বক্তব্য শুনুন। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে, 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। এই
ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে। যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। আর এই প্রসঙ্গে এই যে তৃণমূল আর বিজেপির লড়াই, অর্জুন সিং বলছেন তৃণমূল এটা করেছে, আর তৃণমূল বলছেন না উনি আসলে এলাকা দখল করতে চান, কয়েকটা বাড়ি দখল করতে চান। রাজ্য বিজেপির সভাপতির কি মত শুনুন। আমাদের প্রাক্তন সাংসদ, তার উপরে যেভাবে বোমা নিয়ে হামলা হয়েছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং এটা শুধু আমাদের চিন্তার বিষয় নয়, রাজ্যের সরকারেরও ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তা করা উচিত। একজন প্রাক্তন সাংসদ যদি বোমা খায়, তার যদি সুরক্ষা না থাকে, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে? বাংলার সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই। আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো, এর ফার্দার ইনভেস্টিগেশন হওয়া দরকার। একজন সুরক্ষাপ্রাপ্ত Y+, ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত একজন নেতার উপরে যদি বোমা দিয়ে হামলা হয়, তো সেই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো সামর্থ্য নেই, আর রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই নিয়ে কথা বলবো, মহানন্দা কাঞ্জিলাল আছেন আমার সঙ্গে। মহানন্দা দিয়ে এইসব রাজায় যুদ্ধ হয়, পলিটিক্যাল পার্টিরা সাপে নেউলের মতো সম্পর্ক, কিন্তু তারপর দিনের শেষে ভুক্তভোগী শুধু আমরা উলুখাগড়ারা। একেবারেই তাই। প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণ মানুষ, যাদের জন্য উন্নয়ন, যাদের জন্য রাজনীতি, তারাই কিন্তু ভুক্তভোগী হয়। আর এই পার্টিকুলার জায়গাটা নৈহাটি, ভাটপাড়া, এগুলোতে যে বোমাবাজি বা এই ধরনের মারামারির খবর আমরা বহুদিন ধরে পেয়ে এসেছি, সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে বিহার, ইউপি, এগুলোতে আমরা এগুলো শুনতাম, কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি, কালচার, তার সঙ্গে এগুলো যায় না। কিন্তু বর্তমানে এগুলো আমাদের সংবাদের শিরোনামে আসছে, আমাদের আলোচনা করতে হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর একটা কথা বলবো, যে এই রাজনীতির দলাদলিতে মানুষগুলো ভুগছে, এই সেটা ডিভিসির জল বন্টনই হোক বা যে কোনো ইস্যুতে, মানে কেন্দ্রীয় এবং রাজ্যের যে দ্বিমত এবং আলোচনার অভাব, মানে সমঝোতার অভাব, তার ফলে এই সাধারণ মানুষগুলো কষ্ট পাচ্ছে। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। উন্নয়নের বার্তা সব মানুষের জন্য এবং সব দল মত নির্বিশেষে হওয়া উচিত। সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের কথা বলা উচিত, সেটার একটু অভাব দেখা যাচ্ছে। থেমে যায় মহানন্দাদি, তাহলে রাজনীতিকরা করবেনটা কি? রাজনীতি হবে কি নিয়ে? সব আম নাগরিক যদি শান্তিতে থাকেন, খেয়ে পড়ে সুখে শান্তিতে, রাজনীতির টপিকটা কি হবে? কাকে পাইয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভোট চাইতে যাবেন রাজনীতিকরা? মোদ্দা প্রশ্ন এটাই। সময় হাতে নেই। মহানন্দাদি, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন নিউজ@2 এ পর্যন্তই।